সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাউথ এশিয়ার ধারাবাহিক পরিবেশনা ৫০ বছরে বাংলাদেশে। বাংলাদেশ এর ৫০টি বছর কেমন কাটালো এবং সামনের বছরগুলোতে কোন কোন জায়গায় আরেকটু ভালো করা দরকার এইসব বিষয়ে জানতে আমরা এই ধারাবাহিক পরিবেশনার একটি পর্বে একেকজন আলোচককে আমন্ত্রণ জানাই। আজকে আমাদের অতিথি ডাক্তার মোহাম্মদ নাকিবউদ্দিন। উনি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স স্কুল অফ মেডিসিনের একজন গবেষক ও চিকিৎসক, খ্যাতিমান সাবেক বিতার্কিক। আর বাংলাদেশ টেলিভিশনে বলুন দেখি নামে একটি কুইজ শো উনি উপস্থাপনা করতেন। অনেকেই এখনো হয়তো এই অনুষ্ঠানটির কথা মনে করেন। ডাক্তার মোহাম্মদ নাকিবউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। ধন্যবাদ মাশরাফাত আপনাকে এবং আপনার মাধ্যমে সাউথ এশিয়ার সকল দর্শককে এবং সেই সাথে নেপথ্যে বুলবুল হাসানকে। বাংলাদেশকে ৫০ বছরে যেমন দেখলেন, এর একটা মূল্যায়ন আজকে আপনার কাছ থেকে পেতে চেষ্টা করব। আর কিছু পরামর্শ এর সঙ্গে আশা করছি এসে যাবে। তো আপনার একটা প্রাথমিক মূল্যায়ন দিয়ে যদি কথা শুরু হয়, ৫০ বছরে বাংলাদেশ, এই বাক্যটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যদি একটা বাক্যে, ধন্যবাদ আগে, যদি একটা বাক্যে ব্যাখ্যা করতে বলা হয় তাহলে আমি বলবো সেই গানটির কথা যেটা স্বাধীনতা সংগ্রামে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল অনেকগুলো গানের সাথে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তো সেই ফুলটা বেঁচে গেছে, আমরা যুদ্ধ করেছি, আমাদের মুক্তিযোদ্ধারা, মহান শহীদেরা দেশকে যুদ্ধ করে মুক্ত করেছেন, সেই ফুলটা ফুটেছে, সেই ফুল গাছটা এখনো অক্ষুণ্ণ রয়েছে এবং ফুলে ফলে বাগানকে সুশোভিত করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে সেই ফুলটিকে এবং ফুটতে দেয়া, যেটা অনাগত কালেও একই সৌরভ ছড়ায় এবং একই উদ্দেশ্য সাধন করে। এক কথায় আমি বলবো। এর সাথে দুটা লাইন আমি যেটা লিখেছিলাম মনে পড়ে যাচ্ছে, যে সেটা হচ্ছে যে আমি সকল শহীদদের প্রতি যারা আত্মত্যাগ করেছেন, মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়েছিল। আমি লিখেছিলাম যে মাটির মান রাখতে গিয়ে মাটির নিচে যারা মাটির জন্য করছে কি আজ তাকিয়ে আছেন তারা। তো তারা তাকিয়ে আছেন আমাদের দিকে, আমরা যারা জীবিত। সেই জন্যে আমাদের প্রয়াসটাও হতে হবে সেই রকম। দুটা কথা উল্লেখ না করলেই নয়, দুটা জীবন থেকে নেয়া আমি পড়েছিলাম। প্রথমটা মা আমাদের সবারই প্রিয়, মাকে নিয়ে। এটা আমি ঔপন্যাসিক আনিসুল হক, সাংবাদিক আনিসুল হকের মা উপন্যাসে থেকে জেনেছিলাম যে সেই মহান মা, যিনি তার সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আজাদকে, এবং সেই সাফিয়া খাতুন, তিনি শেষে তা ভাত খেতে চেয়েছিল বন্দি অবস্থায়, মা সেটা জানতে পেরেছিলেন এবং তিনি অনেক আকুতি মিনতি করে একদিন ভাত নিয়ে গিয়ে তখন দেখেন যে আর খোঁজ পাওয়া যায় না ছেলেটা। খুব সম্ভবত ঢাকার নাখালপাড়ার এমপি হোস্টেলে সে বন্দি ছিল। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই থেকে সেই মা আর কখনো ভাত খাননি, সেই থেকে সেই মা আর কখনো বিছানাতেও ঘুমননি, মাটিতে, শক্ত মাটিতে শুয়েছিলেন তার ছেলের। এরকম বহু মা রয়েছেন। আরেকটা গল্প, সেটা হচ্ছে, এটাও গল্প না, এটাও জীবন থেকে নেয়া। এটা সাক্ষাৎকারমূলক সংকলন, আমাদের সংগ্রাম চলবেই, ডক্টর মোহাম্মদ ইমাদউদ্দিন এবং ডক্টর আলী নকির সংকলিত। কামরুল হাসান প্রচ্ছদ করেছিলেন বহু আগে এই সংকলনটা। তো সেখানে একটা সাক্ষাৎকারে একটা বাবার কথা বলা হয়েছে। সেই বাবা, ছেলে নারায়ণগঞ্জে যুদ্ধ করতে এসেছে, বাবা অসুস্থ অবস্থায় রিফিউজি ক্যাম্পে, হাসপাতালে, এবং যুদ্ধাবস্থায় ছেলে শহীদ হলেন। তো এই খবরটা মেজর মতিন বীর প্রতীককে দেওয়া হলো দায়িত্ব যে আপনি গিয়ে এটা বলেন বাবাকে, দুঃখজনক খবরটা। উনি যখন বলছেন খবরটা, হঠাৎ খেয়াল করলেন যে বাবা সেই খবরটাতে ওই ধরনের শোক প্রকাশ না করে একটু অন্যমনস্ক হয়ে গেলেন। তখন বাবাকে জিজ্ঞাসা করা হলো
যে আপনার এটা এটা অত্যন্ত দুঃখজনক একটা খবর। তখন বাবাটা বলল যে, বাবা আমি চিন্তা করছিলাম যে আমার আরো কয়েকটা ছেলে কেন থাকলো না, তাহলে তো আমি তাদেরকেও যুদ্ধে পাঠাতে পারতাম। তো এই ছিল আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই যে 50 বছর আমরা বলছি, এর প্রেক্ষাপট, এর বিশাল ক্যানভাস, এই মনোভাব। এবং বলা যায় আপনারা আমাদের জুনিয়র অনেক, আপনি এবং বুলবুল এবং আপনার বয়সী যারা, আমি গর্ব করে বলতে পারি যে আমি তখন ক্লাস 5-6-এ পড়তাম এবং আমরাই হলাম শেষ প্রজন্ম, বিরল প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেছি। হয়তো 9-10 বছর ছিলাম, যুদ্ধ করতে পারিনি, কিন্তু মুক্তিযুদ্ধ দেখেছি এবং আমাদের স্মৃতিতে, কগনিটিভ অ্যাবিলিটিটা, আমাদের স্মৃতিতে মুক্তিযুদ্ধের ভয়াবহতা যেটা আমরা দেখেছি, স্কুলে পড়তাম তখন, সেই জিনিসগুলো আছে। আমরা চলে গেলে এই এই জেনারেশনটা, এই প্রজন্মটাও চলে যাবে। সো এই জন্যই ধরে রাখা এবং এই যে আবেগ অনুভূতি নিয়ে দেশকে গড়ার কাজটা করে যাওয়া, এটা আমাদের জন্য খুব প্রয়োজন। আমি আরেকটা কথা যোগ করতে চাই আপনার উত্তরে, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু যখন মুক্তি পেয়ে প্রথমে উনি লন্ডনে এসেছিলেন, তারপরে বাংলাদেশে এসেছিলেন, খুব সম্ভবত 10ই জানুয়ারি, আমাকে কারেক্ট করবেন। তো খুব সম্ভবত উনি লন্ডনে পৌঁছে একটা চমৎকার কথা বলেছিলেন, আমি যদি ভুল না করে থাকি বা জেনে থাকি। উনি বলেছিলেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে কি মনে হচ্ছে আপনার, তো উনি বললেন সাংবাদিকদেরকে যে ইট ইজ আ জার্নি ফ্রম ডার্কনেস টু লাইট, অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা যেন শুরু হলো। এই কথাটা একটা সাংঘাতিক ব্যাপার, যেই অন্ধকারময় জগৎ থেকে আলোর দিকে যে যাত্রা, সেই যাত্রা পথে 50 বছর কিন্তু খুব একটা বেশি কিছু না। 50 বছর আমরা পার হয়ে এসেছি। পরবর্তী বক্তব্যগুলোতে আমরা এর চুলচেরা বিশ্লেষণ করব, কিন্তু একটা প্রতীকী বিশ্লেষণ করতেই পারি। প্রথমে ভালো ভালো কথাগুলো বলে নেই। সেটা হচ্ছে পদ্মা ব্রিজ, পদ্মা যে সেতু, এটা যেন বাংলাদেশের এই 50 বছরের অর্জনের বা সফলতার একটা প্রতীকী মাপকাঠি বা একটা দৃশ্যমান প্রতীকী ব্যাপার। সেটা কি রকম, যে বাংলাদেশের অভ্যুদয়ে আমরা সবাই জানি ইতিহাসে প্রচুর বাধা এসেছিল, বিভিন্ন পরাশক্তি বাধা দিয়েছিল। তারপর আমাদের নগণ্য হাতে সেই সামান্য যা অস্ত্র, তা নিয়ে প্রচন্ড অকুতোভয় মনোভাব নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এবং অবশেষে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। পদ্মা ব্রিজের ক্ষেত্রে আমি যখন দেখি যে পদ্মা ব্রিজটা এই আস্তে 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 কাঠামো দাঁড়িয়ে গেল। আমরা জানি যে প্রচুর এই নিয়ে পানি ঘোলা হয়েছে, পদ্মার পানিও হয়তো ঘোলা হয়েছে, প্রচুর এই নিয়ে বাধা এসেছে, কিন্তু তারপরেও আজকে আমরা দেখছি যে পদ্মা নদীর উপরে সেই বিশাল ব্রিজটির পরিকাঠামো আস্তে আস্তে করে দাঁড়িয়ে গেছে। তো বাধার বিরুদ্ধে সংগ্রাম করেও অভ্যুদয় ঘটা বা দাঁড়িয়ে থাকা, এটাই যেন আমাদের আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, এটা ভুলে গেলে চলবে না। এবং খুব চমৎকার ভাবে 50 বছর কি 51 বছরের কাছাকাছি আমি আশা করছি এই ব্রিজটি উদ্বোধন হবে, মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন এবং সেটা খুব প্রতীকী ভাবে আমি মনে করি যে মিলে যাবে। পদ্মা ব্রিজ নিয়ে আমি আরো বলবো পরবর্তী কথোপকথনে। এখন আপনার কাছ থেকে আমরা কিছু অর্জনের কথাই জানতে চাই, যে এই যে 50 বছর, এটা খুব বেশি সময় নয়। আহ, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশ 50 বছরে কতটা এগিয়েছে, কতটা উন্নতি করেছে, তার তুলনামূলক ছবিও আমাদের সামনে আছে। সেটা যদি সামনে রাখা যায়, তাহলে আপনি যদি একটুখানি দেখতে চেষ্টা করেন যে এই যে একটা অন্ধকার থেকে আলোর দিকে যে আলোক সম্ভবা বাংলাদেশের হেঁটে যাওয়া, এই জায়গাটাতে কোথায় কোথায় অর্জন হয়েছে যেটাকে আপনি মনে করছেন যে উল্লেখ করা প্রয়োজন? নিঃসন্দেহে আমি বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আহ, অসম্ভব উল্লেখযোগ্য অর্জন করেছে এবং
আমি অতটা তুলনামূলক বিচারে যাব না। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে 50 বছর কিন্তু কালের মহাসমুদ্রে খুব অল্প একটা সময়। এবং এই 50 বছর পাশ্চাত্যের বিভিন্ন দেশ, যেমন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছি, 50 বছরে তারা কতটুকু এগিয়েছে ইতিহাস পর্যালোচনা করলেই জানা যাবে। তবে এখন যুগ পাল্টিয়ে গিয়েছে, এখন বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হয়েছে। কাজেই সেই নিরিখে আমাদের বিচার করতে হবে যে আমরা কি সেই পরিমাণ এগুতে পেরেছি কিনা। যদি আমরা 50 বছরের অর্জন কে চিন্তা করি যে আমাদের আসল অর্জনগুলো কি, আমি বলবো যে একটা দেশ এবং সেই দেশের জনগণ যে মাথা তুলে সোজা করে হাঁটতে পারে, এই যে মনের মধ্যে এই যে অর্জনটা, সেটাই একটা বিশাল এবং ব্যাপক অর্জন। যে আমি, এটা আমার দেশ, সেই ফুলটুকু, এই বাগানটা আমার, এই বাগানটুকুকে আমি এই বাগানের চারা গাছ আমি রোপণ করে আমার জীবদ্দশায় একে আমি ফুল ফল এবং সেরকম একটা সক্ষম গাছে পরিণত হতে দেখব। সো সেই জিনিসটা একটা বিরাট ব্যাপার। সো অনেকগুলো দিক রয়েছে, আমি কয়েকটা দিক তুলে ধরি। প্রথমেই আমি স্বাস্থ্যনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। নিজে যেহেতু আমি পেশায় চিকিৎসক এবং আমি গবেষণা করি, এবং আমি পাশ্চাত্যের একটা দেশীয় গবেষণা করি, এবং আমার সুযোগ হয়েছে কাটিং এজ টেকনোলজি নিয়ে এবং সর্বোচ্চ গবেষণা যেগুলো হয় সেগুলো খুব কাছে থেকে দেখার। কোভিড অতিমারি চলছে, এগুলো নিয়েও কিছু গবেষণার আমার সুযোগ হয়েছে। কাজেই সেখান থেকে অর্জন এবং না অর্জন এই ব্যাপারগুলো আমি তুলনামূলক করে দেখাতে পারি। তো যেমন স্বাস্থ্যনীতি আমাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাংঘাতিক অর্জন রয়েছে, যেমন মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, জনসংখ্যা রোধ, এগুলো এবং আরো আরো স্বাস্থ্যের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক উল্লেখযোগ্য অবদান রয়েছে এবং ঈর্ষণীয় সাফল্য রয়েছে, যেটা আমাদের যে সাউথ এশিয়ার যে অন্যান্য দেশগুলো, পাকিস্তান, ভারত, এদের তুলনায় ঈর্ষণীয় সাফল্য বা সফলতা আমরা অর্জন করেছি। আমি আরেকটা যেটা বলতে পারি যে কিছু কিছু পথ তৈরি হয়েছে, কিন্তু কেন যেন সেগুলো এখনো ইমপ্লিমেন্টেড হচ্ছে না। যেমন আমরা জানি যে 1982 সালে জাতীয় স্বাস্থ্যনীতি, একটা ঔষধ নীতি একটা প্রণয়ন হয়েছিল, এবং এটা দেশে এবং বিদেশে অত্যন্ত উচ্চ প্রশংসিত হয়েছিল এবং এটা জাতির কল্যাণের জন্য হয়েছিল। পরবর্তীতে এটা এটা আর সেই সময় সেটা আর আসেনি। তারপরে আমরা দেখেছি যে 1990 সালে জাতীয় স্বাস্থ্যনীতি প্রণীত হয়েছিল, এবং এটাও অসাধারণ একটা কাজ ছিল 1990-এর দিকে, যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, দক্ষ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করতে হবে। এবং এটা করতে গিয়ে একটা প্রক্রিয়াতে একটা সাংঘাতিক কাজ হলো যে আমরা দেখলাম 1996 সালে স্টেক হোল্ডারদেরকে নিয়ে, মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা যারা রয়েছেন তাদের সবাইকে একত্রিত করে মত বিনিময় করে এই নীতিটা প্রণয়ন করা হলো, এবং যেটা 2011 সালের 30 মে যেটা পার্লামেন্টে পাশ করা হলো। কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম যে চমৎকার নীতি, এখানে প্রচুর মৌলিক ব্যাপার রয়েছে এবং আমাদের শারীরিক এবং মানসিক উৎকর্ষ সাধনের জন্য যা যা এগুলো সব রয়েছে, কিন্তু তারপরে এটা যেন স্লথ হয়ে গেল। এটা এই অসাধারণ স্বাস্থ্যনীতি, যেটা আমি কৃতিত্ব অবশ্যই দিব, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এটার সাথে জড়িত ছিলেন দুটোর সাথেই। প্রথম দিকে যে ঔষধ নীতি এবং স্বাস্থ্যনীতি, পরবর্তীতে 1996 থেকে আরো এর সাথে সংশ্লিষ্ট সবাই যোগ হয়েছিলেন, তখন হয়তো অন্য গ্রুপ কাজ করেছে, কিন্তু একটা মৌলিক কাজ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই অসাধারণ কাজটাকে টেনে নিয়ে যাওয়ার মতো যে প্রক্রিয়াটা, সেটা এখনো পুরোপুরি শুরু হয়নি। স্বাস্থ্যের সাথে একটা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা হচ্ছে জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ। আমাদের মধ্যে আমি দেখেছি যে এখনো চিকিৎসা, অর্থাৎ স্বাস্থ্য চিকিৎসা এবং জনস্বাস্থ্য, এই দুই ব্যাপারটাকে একসাথে গুলিয়ে ফেলার একটা প্রবণতা দেখা যাচ্ছে আমাদের দেশে। সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের এই যে কোভিড-19 অতিমারি যেটা আমরা দেখেছি, এই
জনস্বাস্থ্যের যে গুরুত্বটা সেটা যেন আমরা পুরোপুরি বুঝতে ব্যর্থ হয়েছি। এবং সেটা যদি আমরা সচল রাখতে চাই, সেটা যদি আমরা আরো বেগবান কার্যকরী করতে চাই, তাহলে জনস্বাস্থ্য যে ব্যাপারটা সেই জিনিসটাকে সমান গুরুত্ব দিয়ে তুলে আনতে হবে। কারণ এখন পর্যন্ত কোভিড মহামারীর প্রতিষেধক মাত্র এসেছে বাজারে, কিন্তু অন্যান্য জিনিস যেমন হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং, এই সমস্ত কিছু কিন্তু পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যেরই এক একটা মেজার, মাস্ক পরা, এই সমস্ত কিছু এটাই কিন্তু এতদিন টেনে নিয়ে এসেছে এই সারা বিশ্বব্যাপী মহামারীটাকে, যেটা আমরা কার্যকরী প্রক্রিয়া যেটা বলছি। ঔষধ এখনো কনফার্ম কোনো ওষুধ নাই, কাজেই এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে জনস্বাস্থ্যকে অবহেলা করলে চলবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা। ব্রিটেনে, গ্রেট ব্রিটেনে, ইংল্যান্ডে আমি জানি যে ওখানে একটা উপদেষ্টা গ্রুপ রয়েছে যেটাকে বলা হয় সেইজ সংক্ষেপে। এটাকে যদি আমরা পুরা ভেঙে বলি তাহলে সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ ফর এমার্জেন্সি। সায়েন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ ফর এমার্জেন্সি, SAGE সংক্ষেপে সেইজ, মুনি ঋষির মতো ব্যাপার। এটা একটা এটা একটা বলা যায় যে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন একটা গ্রুপ অফ পিপল। অনেকে তারা যখন দেশে কোনো একটা এমার্জেন্সি হয় তখন তারা সরকারকে সাহায্য করে থাকেন, উপদেশ দিয়ে থাকেন। এখানে কিন্তু খবরদারি করার মতো সেই রকম কাউকে সুযোগ দেওয়া হয় না। দু একজন হয়েছে এবং এটা নিয়ে কথা হয়েছে বরিস জনসনের সময়, কিন্তু সেইজ কমিটি ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করে এবং তাদের মতামত দিয়ে থাকে, সরকারকে সাহায্য করে থাকে। আমার মনে হয় বাংলাদেশে সেই রকম নিরপেক্ষ একটা কমিটি, অবশ্যই কাউন্সিল রয়েছে, আমরা দেখেছি তারা অত্যন্ত ভালো ভালো কাজ করছেন স্বাস্থ্যের ক্ষেত্রে, কোভিড এর ব্যাপারেও, কিন্তু নিরপেক্ষ যে আমি যখন একটা কথা বলছি ওদিকে চোখ রাঙিয়ে আছে কেউ আমার দিকে, এই ভয়টা আমাকে পেতে হবে না, সেইভাবে বলার মতো একটা ইন্ডিপেন্ডেন্ট সেইজের মতো আমার মনে হয় করা উচিত। এটা আমি মনে করি। স্বাস্থ্যের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে আমাদের প্রভূত উন্নতি হয়েছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। যে স্বাধীনতার সময় কয় কোটি লোক ছিল, 6-7 কোটি, এখন 17 কোটি লোক খেতে পারছে। আমরা মঙ্গার খবর ওরকম পাই না, আগেও কয়েক বছর আগেও যেটা হতো। এই যে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা, এটা একটা সাংঘাতিক একটা ব্যাপার। শিল্পের ক্ষেত্রে একটা বৈপ্লবিক ব্যাপার ঘটে গেছে। সেটা যেমন আমরা নারী শ্রমিকদের অবদান দেখছি, গার্মেন্টস শিল্পে আমরা পৃথিবীর শীর্ষ সারির একটা দেশ হিসাবে একটা জায়ান্টে পরিণত হয়েছে। সো এই যে ছোট 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 অর্জন, এগুলো অবশ্যই আমাদের খুব চোখে পড়ে। আমি এই এই প্রসঙ্গে একটা কথা আপনাকে এখন বলছি, আবার আমি বারবার এটা বলবো, যেহেতু আমি প্রবাসে আছি, এই জিনিসটা ভুলে যাওয়ার আগেই আমি একবার বলে ফেলতে চাই, কিন্তু আমি পরে আবারও বলবো, আমি আপনাকে বলে রাখছি। তো সেটা হচ্ছে যে প্রবাসে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দেশে আমরা দেখেছি যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। সেটা কিরকম, যে আমরা দেখেছি ভারতে, আমরা দেখেছি ফিলিপাইন, থাইল্যান্ড, এইসব দেশগুলোতে যারা প্রবাসী রয়েছেন তারা এক পর্যায়ে সরকারের কর্মসূচি তাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, বা সরকারই তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যে তারা যেই ব্যুৎপত্তি অর্জন করেছেন প্রবাসে থেকে জ্ঞান বিজ্ঞান অর্জনের ক্ষেত্রে, সেটা তারা দেশে এসেও কিছুটা কন্ট্রিবিউট করে যাচ্ছেন, বা কোনো একটা প্রক্রিয়ায় তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, বা তাদের এই অর্জনটুকু দেশের অর্জনে কাজে লাগানো হচ্ছে। আমি খুব চাইবো, এবং আবার আমি এটাকে বলবো, যে প্রবাসীদের যে দিবস, প্রবাসী দিবস, প্রবাসী জনগোষ্ঠী দিবস বাংলাদেশী, এই জিনিসটা জোরে সোরে বাংলাদেশ সরকারের চিন্তা ভাবনার মধ্যে আনা উচিত। কারা কারা কোন দেশে রয়েছেন, কারা কারা কি কাজ করতে পারেন, এবং কারা কারা দেশকে সাহায্য করতে পারেন। কারণ এখন তো আমরা একটা গ্লোবাল ভিলেজে রয়েছি, তাই না? আমরা একটা বিশ্ব নামে গ্রামে রয়েছি। এখন আর আমাদের চিঠি পাঠিয়ে 15 দিন অপেক্ষা করতে হয় না সেই লেফাফা খুলে সেটা পড়ার জন্য। সো এই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশ সরকারের খুব গুরুত্ব দিয়ে ভাবা উচিত। আমি নিজে যেহেতু একজন প্রবাসী, কিন্তু আমি সব সময় বলি যে আমার 80% মন পড়ে থাকে দেশের কল্যাণের জন্য। দেশের উহতেও আমরা ব্যথা পাই, দেশের হাসিতেও আমরা হেসে উঠি। শিক্ষা প্রসঙ্গে এবার একটু আসতে চাই। আহ, শিক্ষা নিয়ে, শিক্ষা বিকাশ নিয়ে খানিকটা
আহ, অসন্তোষ আছে যে যতটা এগোনোর কথা সেভাবে এগিয়েছে কিনা। আহ, শিক্ষা, উচ্চশিক্ষা, এই জায়গাগুলোতে আপনার কি মনে হয় যে আর কি ধরনের কাজ করার আছে শিক্ষা প্রসঙ্গে? আপনার কিছু পরামর্শ দিয়ে যদি আমরা এর পরের প্রসঙ্গে না হয় পরে যাওয়া যাবে, এখন শিক্ষাতে আমরা একটু মনোযোগ থিতু করতে চাই। ধন্যবাদ মাসকাওয়াত। আপনি শিক্ষা প্রসঙ্গে যেই কথাটা আমার মনে পড়ে, আমি ঠিক বলতে পারছি না এটা কে বলেছেন, কবিগুরু হতে পারেন, এ ধরনের কথাবার্তা উনিই বলেছিলেন। তো বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে। তো এই অসাধারণ কথাটা, আমি প্রথমে এটা দিয়ে শুরু করতে চাই আপনার প্রশ্নের উত্তর শিক্ষা বিষয়ক। শিক্ষা আহ, আসলে ব্যাপারটা কি, শিক্ষা জ্ঞান এই সমস্ত জিনিসগুলো ওতপ্রোত ভাবে জড়িত। আমরা শিক্ষার সূচকে কোথায় রয়েছি, আমরা কি শিক্ষা অর্জন করছি। প্রথমে আসুন দেখা যাক যে আমরা শিক্ষা শিক্ষা বলতে আমরা কি করছি। এখন যেটা হয়েছে, যেমন সর্বশেষ আমি শিক্ষার সাথে সাথে বৈশ্বিক জ্ঞান নিয়ে, আমরা শিক্ষা নিয়ে আমি আলোচনা করি, যেহেতু আমি প্রশ্নটা করেছেন আপনি আগে। সেটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের শিক্ষা রয়েছে, শিক্ষানীতি ছিল, শিক্ষানীতি রয়েছে, কিন্তু চটজলদি যদি আমরা দেখি বিগত 5-10 বছরে যে কাজ চলছে, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের খুব চোখে পড়ছে। সেটা হচ্ছে যে আমাদের যেন কোনো স্থায়ী নিবাস নেই। স্থায়ী নিবাস বলতে আমি বলছি যে একটা নীতি যদি থাকে, সেটা অন্তত কয়েক বছর ধরে রেখে সেটা নিয়ে কাজ করা উচিত। আমি লক্ষ্য করছি যে 2-3 বছর পর পরই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, যেমন বলা হচ্ছে যে এবার এইভাবে এইটা করা হবে, পরীক্ষা নেওয়া হবে, এবার এইভাবে এটা করা হবে, এবার এইভাবে এটা করা হবে। স্বাধীনতার 50 বছর পরেও আমরা মনে করি যে এটা মনে হয় আরেকটু সুষ্ঠু হওয়া উচিত। এটা যদিও আমার জন্য বলা সোজা, আমি শিক্ষা ক্ষেত্রে কেউ নই, কিন্তু একজন অত্যন্ত নগণ্য সাধারণ ব্যক্তি হিসাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরাও শিক্ষিত হয়েছি। সো সেই চিন্তাগুলো করে আমার যেটা মনে হয় যে এই ব্যাপারটা আরো সুষ্ঠু পরিকল্পনায় আসা উচিত, এবং স্থিতি একটা ব্যাপার থাকা উচিত। আরেকটা হলো শিক্ষার সাথে যারা জড়িত তাদেরকে তাদের অংশগ্রহণ করে তারপর এই নীতিগুলো প্রণয়ন করা হচ্ছে কিনা, এই যে এই ব্যাপারটার স্বচ্ছতা, জবাবদিহিতা, কারা গ্রহণ করছেন। হঠাৎ আমরা সকালের খবরের কাগজ খুলে তো দেখতে পারি না যে আজকে এটা করা হয়েছে, কেন করা হয়েছে, এই নীতিটা কেন গ্রহণ করা হয়েছে, সেই ব্যাপারটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ আনতে হবে। আর আরেকটা যেটা হচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা যেটা দেখছি, যে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা জিনিস যেটা চোখে পড়ছে, যে সেটা হলো যে যেমন এখন গলিতে গলিতে মোড়ে মোড়ে বিশ্ববিদ্যালয় আহ, দেখা যাচ্ছে। সেটা মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে পারে, সেটা এমনি অন্যান্য বিশ্ববিদ্যালয় হতে পারে। হলে ভালো, হলে খারাপ নয়, আমরা তো শিক্ষা চাই যে শিক্ষা বিস্তার হোক, মানুষ শিক্ষিত হোক, কিন্তু এটাতে মান কতটুকু ধরে রাখা হচ্ছে। এখান থেকেই তো তৈরি হচ্ছে ভবিষ্যতের মাসকাওয়াত, কিংবা ভবিষ্যতের বুলবুল, কিংবা এরকম যারা দেশে প্রবাসে বা দেশে থেকে দেশকে অবদান রাখবেন। তো এখানে এই সেই 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 ছাত্র কিভাবে তৈরি হচ্ছে, একজন ডাক্তার, যে এত মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ চারিদিকে আমরা দেখছি, এদের মধ্যে কতটা মানসম্পন্ন চিকিৎসক রয়েছেন, তারা কিভাবে চিকিৎসা করছেন, এই যে জিনিসগুলো মেনে চলা, মেপে চলা, এই জিনিসগুলোর আমরা বিরাট বিরাট দেখছি, অভাব দেখছি। আপনি নিশ্চয়ই শুনেছেন একটা ব্যাপার, যে সেটা হলো যে আহ, এখন কয়েকদিন আগে প্রকাশিত ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট এবং প্রজেক্ট এবং রশিদ আল মাকতুম ফাউন্ডেশনের প্রকাশিত একটা গবেষণা থেকে দেখা গেছে যে বৈশ্বিক জ্ঞান সূচকে বাংলাদেশ অনেক নিচে অবস্থান করছে। 112তম স্থানে, 138টি দেশের মধ্যে 112তম স্থানে বাংলাদেশ অবস্থান করছে। তো দক্ষিণ এশিয়ার যে 6টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে 138টা দেশের মধ্যে 129তম। গবেষণার ক্ষেত্রে
বাংলাদেশের অবস্থান হচ্ছে 138টা দেশের মধ্যে 96তম। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমাদের কিছুটা হলেও পীড়া দেয়। যদিও আমরা বলছি যে 50 বছর খুব একটা বেশি সময় নয়, কিন্তু তারপরেও আমরা মনে করি যে এই সূচকগুলো উন্নয়নের আরো 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 অনেক স্কোপ রয়েছে। এখন তথ্যের যুগ, তথ্যের অবাধ প্রবাহ সারা পৃথিবীতে। কাজেই আমি মনে করি না যে শিক্ষা বিষয়ক কর্মসূচিকে একটা সুনির্দিষ্ট পর্যায়ে নিয়ে এসে সেটা ছাত্রছাত্রীদের মধ্যে ইমপ্লিমেন্ট করা খুব একটা দুরূহ কাজ হবে। এবং দেশেই প্রচুর বিশেষজ্ঞ রয়েছেন, দেশের বাইরেও রয়েছেন, তারা সবাই মিলে যদি বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিদের গড়ে তোলার জন্য একটা সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে থাকেন, সেটা একটা দারুণ ব্যাপার হবে। তো এই যে বৈশ্বিক জ্ঞান সূচকের নিচে নেমে যাওয়া, এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে গেল। সেটা গল্পটা হচ্ছে যে দুই বৃদ্ধ, তাদের জাহাজ নষ্ট হয়ে গেছে। সো জাহাজ নষ্ট হয়ে যাওয়াতে তারা একজন তরুণকে আমন্ত্রণ জানালো, যে ইঞ্জিনিয়ার, যে সে দেখে এটা ঠিক করে দিক। সো সেই তরুণটা আসলো এবং খুব একটা আকর্ষণীয় দেখতেও বা সেরকম কিছু না, হাতে একটা ঝোলা নিয়ে। তো কিছুক্ষণ পর জাহাজের ইঞ্জিনের চারিদিকে ঘুরে টুরে সে এখান থেকে একটা হাতুড়ি বের করলো এবং হাতুড়ি বের করে দু এক জায়গায় খালি টোকা দিল। এটা একটা কৌতুক, জোকস, সিরিয়াসলি নেওয়ার কথা উচিত না, কিন্তু এটা একটা উদাহরণ, একটা এক্সাম্পল। সেটা হলো যে দু একটা জায়গায় টোকা দিল এবং ইঞ্জিন ঠিক হয়ে গেল এবং জাহাজ চলতে শুরু করলো। তো বিল ধরিয়ে দেওয়া হলো এবং বিলে দেখা গেল যে এটা প্রায় $10,000, যেটা বাংলাদেশের টাকায় 8 লক্ষ টাকার কাছাকাছি বা ছাড়িয়ে $10,000 বিল করা হলো। তো দুই বৃদ্ধ, তারা তো ধনবান হলে যা হয়, তারা টাকা পয়সা খরচের ব্যাপারে সংকোচ করেন। তো সেই বৃদ্ধ তখন খুব ক্ষেপে গেল, বললো যে তরুণের দিকে তাকিয়ে বললো, $10,000 তুমি জাস্ট একবার হাতুড়ি ঠেকিয়ে এটা ঠিক করলা, তো এটাই তোমার এত চার্জ হলো? তুমি আইটেমাইজড বিল দাও, কিসে কিসে কোন কোন খাতে তোমার এত টাকা খরচ হলো, এটা বলো। তারপর সেই তরুণ বিল পাঠালো। বিলে লেখা আছে যে হাতুড়ির দাম $2 আর $9,998 হচ্ছে সেই জ্ঞানটুকু অর্জন করা, যেটা সে করেছে, কোন জায়গায় ঠিক বাড়িটা দিলে ইঞ্জিনটা চালু হবে। তো সেই জিনিসটাই আমাদের আনতে হবে। আমাদের যেই প্রজন্ম রয়েছে, তরুণ প্রজন্ম, তাদেরকে ঠিক করে শেখাতে হবে কোন জায়গায় বাড়ি দিলে তাদের জীবনের পথ কুসুমাস্তীর্ণ হবে এবং বাংলাদেশের পতাকাকে বিশ্বের মানচিত্রে তারা উঁচুতে তুলে ধরে এগিয়ে চলতে পারবে। মানবিক মূল্যবোধ, এটা 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 শিক্ষা থেকে সম্ভবত প্রথম অর্জন যে কোনো মানুষের। এই মানবিক মূল্যবোধ বিকাশের জায়গাটাতে কিছু কিছু অসন্তোষ রয়েছে। আমরা যে ধরনের খবরাখবর দেখতে পাই, সেখানে দেখা যায় যেন মানুষের মধ্যে আহ, আহ, মানবিকতার জায়গাটা যেন খানিকটা অপসৃয়মান। এটা বৈশ্বিক পরিসরেই এমনটা হয়েছে। এই মানবিক মূল্যবোধকে আরো জাগিয়ে তুলতে বা এর চর্চাকে বাড়াতে কি করা দরকার বলে আপনার মনে হয়? ধন্যবাদ। এটা চমৎকার প্রশ্ন। মানবিক মূল্যবোধ, মানবিক ক্ষেত্রে আমাদের অবস্থানটা কোথায়? আম, কয়েকটা কথা মনে পড়ছে, কোনটা দিয়ে শুরু করব সেটাই আমার চিন্তার বিষয়। আমি আপনারা নিশ্চয়ই দ্য উইজডম অফ লোকমান বা লোকমানের যে জ্ঞান, সেই সম্পর্কে জানেন এবং পড়েছেন। যে উনার লোকমান সূরা নামে একটা সূরাও রয়েছে কোরআন শরীফে। সো ওয়াইজ লোকমানের একটা কথা আমি পড়েছিলাম। এটার বিভিন্ন ভার্সন আছে, আমি একটা ভার্সনই বলি, কিন্তু এর মূল প্রতিপাদ্যটা আমার কাছে গেঁথে আছে। সেটা হচ্ছে যে লোকমানকে তার প্রভু বা মাস্টার আদেশ করলো যে ভেড়া জবাই করে সেখান থেকে সবচেয়ে ভালো যে দুটা অর্গান, অঙ্গ, সেটা দিয়ে তুমি সুস্বাদু খাবার নিয়ে আসো, বাট নিয়ে আসো সবচেয়ে ভালো যে অর্গান। তো সে করলো কি, সে স্লটার করে, সে জবাই করে, তারপর জিহ্বা এবং হার্ট, হৃৎপিণ্ড নিয়ে আসলো। তো মাস্টার বললো যে আচ্ছা, খুবই ভালো, ওটা এবার তুমি সবচেয়ে খারাপ দুইটা
অঙ্গ নিয়ে আসো। সে আবার করলো কি, সে আবারও গিয়ে ওই একই জিহবা এবং হৃৎপিণ্ড নিয়ে আসলো। তখন মাস্টার, তার প্রভু, খুব ক্ষেপে গেল এবং বললো যে লোকমান, তুমি আমার সাথে মশকরা করছো, তুমি আম, এটা কি করছো? তো তুমি একই অঙ্গ আমাকে দুই সেই ভালো এবং খারাপ অঙ্গ বলে চালিয়ে দিলে। তো বললো যে, লোকমান তখন বললো, দ্য ওয়াইজ ম্যান তার উইজডম দিয়ে বললেন যে, টাং অ্যান্ড হার্ট, when they are good they are at its best, when they are bad they are at its worst. এই জিহ্বা এবং হৃৎপিণ্ড, হৃদয় আপনার, সেটা যেটা আমরা হৃদয় বলি, আসলে তো এইদিকে হৃদয়টা মগজ দিয়ে চালায় সব। তো এই জিনিস, এই জিহ্বা এবং হৃদয় আমাদের, এরা যখন এর সবচেয়ে সেরা অবস্থায় থাকে, এই দুটিই তখন সেরা অঙ্গ। আর এরা যখন সবচেয়ে খারাপ অবস্থায় থাকে, এই দুটিই হচ্ছে সবচেয়ে খারাপ অঙ্গ। সো আমাদের মানসিকতার প্রসঙ্গে এই গল্পটা হঠাৎ মাথায় চলে আসলো, কিভাবে রিলেট করতে হবে আপনি একটু আমাকে সাহায্য করতে পারেন। কিন্তু আমার যেটা মনে হয় যে, জিহ্বা এবং আমরা হৃদয়ে কি চিন্তা করছি, অর্থাৎ ব্রেনে কি চিন্তাটা হচ্ছে, আমি সায়েন্টিফিক্যালি শুদ্ধ করে দিচ্ছি, কিন্তু হৃদয়ে যে আমরা চিন্তা করছি, হৃদয় দিয়ে যেটা চিন্তা করছি এবং যেটা বলছি, কথা এবং কাজ, উদ্দেশ্য, যে আমাদের নিয়ত, এগুলো সবকিছু সাযুজ্যপূর্ণ রয়েছে কিনা। যদি না থাকে, আমরা যদি ভাবি এক কিন্তু করি আরেক, তখনই আমরা গোলমালগুলো দেখি। আমি কয়েকটা ঘটনা বলি, যেটা আমি খবরের কাগজ খুব দেখি বাংলাদেশের। তো কয়েকটা ঘটনা যেটা আমার চোখে পড়লো, যেমন এটা হতে পারে কারো কারো চোখে খুবই সামান্য একটা ঘটনা, কারো কারো চোখে এটাই অনেক কিছু, যারা ভুক্তভোগী তাদের কাছে অনেক কিছু। আমি ভূমিদস্যুতা সম্পর্কে কিছু খবর পেলাম, যে এখন যারা, কারো হয়তো ভিটে মাটি রয়েছে, বছরের পর বছর তারা ভোগ করছেন, কিন্তু আমি হঠাৎ একটা খবর আমার চোখ আটকে গেল, যে দেখা গেল যে অন্য কারা জাল দলিল বানিয়ে, নকল করে সেই জমি তাদের বলে দাবি করে, এমনকি দখলও করে নিচ্ছে। তো আমার কথা হলো যে, কিসের ছত্র ছায়ায়, কিসের কারণে মানুষ এই অন্যায় করার দুঃসাহস দেখাতে পারে? এটা হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু একটা ঘটনাও যার জীবনে ঘটে যায়, তার কাছে 100টা ঘটনার সমান। তো এই যে ভূমিদস্যুতার ব্যাপারটা, একটা আমি প্রতীকী উদাহরণ দিলাম। এটাও আমি মনে করি আমাদের মনোবৈকল্য এবং অন্যায়কে ন্যায় হিসাবে গ্রহণ করার যে মানসিকতা আমাদের আস্তে আস্তে ডেভেলপ করছে, সেটা একটা পরিচয়। এই প্রসঙ্গে আমি আরো বলতে পারি যে, আমরা কি তাহলে বোধহীন হয়ে যাচ্ছি? আমরা কি ডিসেন্সিটাইজড হয়ে যাচ্ছি? যে অপরের দুঃখ, অপরের শোক আমাদের সেই পরিমাণ কাতর করছে না যতটুকু কাতর হওয়া উচিত ছিল। এটা কি এটা আসলে আসলে কি হচ্ছে আমাদের, কেন এটা হচ্ছে? আমরা কি তাহলে আমাদের জ্ঞানের সঠিক প্রয়োগ, বা আমরা যে নতুন প্রজন্ম আসছে তাদের মধ্যে যে জ্ঞানের যে বিস্তার, যে জ্ঞান তাদেরকে আলোর পথে নিয়ে যাবে, যেটা আমি বলেছি, বঙ্গবন্ধুর উক্তি, উনি প্রথমেই বলেছিলেন লন্ডনে আসার পর, যে ফ্রম ডার্কনেস টু লাইট। এই যে জ্ঞানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। এই যে, এটাতে কি আমরা তাহলে কি হারিয়ে ফেলছি? সেই যে 2 বিঘা জমির মতো সেই লাইনগুলোর মতো চলে আসে, যে বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থ ও দীঘে, সমান হবে টানা, ওটা দিতে হবে। এই যে ওটা দিতে হবে, মানুষের যে লোভ, লালসা এবং অন্যের জিনিস নিজের করে নেওয়ার এই যে ব্যাপারটা, আমি এই ঘটনাগুলো যেগুলো দেখছি বা শুনছি, এগুলো হয়তো বিচ্ছিন্ন, আবারও বলছি, কিন্তু এই জিনিসগুলো কেন হবে? এই জিনিসগুলোই বা প্রতিকারের জন্য মানুষকে কেন দুয়ারে দুয়ারে ঘুরতে হবে? এই ব্যাপারটা আমি মনে করি খুবই জরুরি। ছোট ছোট ঘটনা, একটা দুটা ঘটনাই কিন্তু বড় আকারে হয়ে যায়। খুব সম্ভবত প্লেটো বলেছিলেন, আমি এটা জ্ঞানের প্রসঙ্গে বলছি কিন্তু এটা মনোজগতের ব্যাপার যেহেতু, উনি বলেছেন যে, আমি হয়তো বড় কিছু করতে পারবো না, কিন্তু আমি যদি আহ নদীতে বা পানিতে একটা ঢিল ছড়ি, সেটার যে রিপল এফেক্ট হবে, সেটাই আমি চাই যে ওই রিপল এফেক্টটা, যে
আস্তে আস্তে সেটা ছড়িয়ে দেওয়া, সেটা আমি করতে চাই। তো আমি বলবো যে আমাদের মনোজগতের এই যে উল্টো পথে উল্টো রথ চলা ব্যাপারটা, এই জিনিসটা জন্য এখন প্রতিবাদ আসা উচিত, কারণ এগুলো কিন্তু চোখে পড়ে এখন। এখন যেহেতু আমি বললাম বিশ্ব নামে গ্রামে আমরা থাকি, সকালে ধরা যাক মাদারীপুরে কি হলো বাজারে, সেটা আমি হয়তো আমেরিকায় বসে টিং করে আমার শব্দ চলে আসলো, নিউজ অ্যালার্ট চলে আসলো, সেটা যদি একটা খুব সেন্সেশনাল খবর হয়, তা আমি খবর পেয়ে যাই কিন্তু এখন আর আমাদের অত দিন অপেক্ষা করতে হয় না। তো সেজন্যই আমি মনে করি যে এই সতর্কতাটা থাকা উচিত। এই এই প্রসঙ্গে আমার এটাই আপাতত মাথায় আসলো। আমি আবারও বলেছি যে আপনার অনুষ্ঠানের সুযোগটা আমি নেব, যেহেতু আমি প্রবাসে থাকি, বারবার এই কথাটা নিয়ে আসবো যে আমাদের সরকারের চিন্তা ভাবনায় আসা উচিত যে প্রবাসীদেরকে দেশের কল্যাণে সম্পৃক্ত করার জন্য একটা প্রবাসী দিবস চালু করা, যেটা অন্যান্য দেশ করেছে, ভারত বহু আগে থেকে করছে এবং তার সুফল ভারত ভোগ করছে, থাইল্যান্ড, ফিলিপিন এরা করছে, এবং এরা তাদের তাইওয়ান খুব সফলভাবে এটা করছে এবং করেছে, এবং তার সুফল তারা ভোগ করছে। আমি আবার শেষের দিকে এই কথাটা আবার আপনার ফোরামটা নিয়ে আমি আবার বলবো, তা আবারও বলছি যে প্রবাসী দিবস চালু করা উচিত সরকারের। প্রবাসীর যারা রয়েছে যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা যেন বাংলাদেশকে কিছু দিতে পারেন, সেই সুযোগটা নেওয়া উচিত। কারণ এখন কিন্তু সবার গড় আয়ু বেড়ে গেছে, এটা আপনি জানেন তো। আগে 50 বছর হলেই মৃত্যু কাছাকাছি চলে এসেছে, এই বোধটুকু আসতো। বাংলাদেশেরই এখন বাংলাদেশিদেরই গড় আয়ু বেড়ে গেছে, 70 হয়ে গেছে, 72। এটাও একটা অর্জন, আমরা আজকে অর্জনের কথা বলছি। এই যে গড় আয়ু বেড়ে যাওয়া, এটা একটা সাংঘাতিক বিশাল একটা অর্জন। তো স্বাস্থ্য ক্ষেত্রে মৌলিক অর্জন। তো এই এই যে জিনিসগুলো, এবং রিটায়ারমেন্ট বয়স কত, 65 বা আপনি বলুন, এরকম হয়তো একটা রিটায়ারমেন্ট এজ আছে, 60 হয়ে যায়। 60। তারপরেও তো বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী একজন বাঙালি যদি বহির্বিশ্বে থাকেন, তাহলে হয়তো ভালো খেয়ে দিয়ে তিনি হয়তো আরো একটু বেশি দিন বাঁচবেন। তো তার কগনিটিভ ফাংশনটা আরো, হয়তো বুদ্ধিবৃত্তিটা আরো ভালো থাকবে। এই সুযোগগুলো নেওয়া উচিত সরকারের খুব অ্যাক্টিভলি, এবং আমি মনে করি বাংলাদেশের দূতাবাস যারা রয়েছেন তারা নিশ্চয়ই কাজ করছেন এটা নিয়ে। আমি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে দূতাবাস রয়েছেন, ওনারা ডাটা গ্রহণ করেন যে কারা কারা বাংলাদেশি অরিজিন, কারা কারা বিদেশে রয়েছেন। আমি মনে করি শুধু ডাটা গ্রহণে বা কে কে রয়েছেন এটা তে সীমাবদ্ধ না থেকে তারা যেন কি কি করেন এবং কি কি করতে পারেন, এই জিনিসটাও যেন একটা তথ্য সংগ্রহ করেন। এটা কার কবিতা আমি ভুলে গেছি, কবিতাটা আমার মনে আছে শুধু 2টা লাইন: কে কোনখানে ঘুমন, সেটা আমার কাছে গৌণ, দেখব তিনি কোথায় জেগে, কোনখানে নন মৌন। ঠিক হলো কিনা আমি জানি না, দু একটা শব্দ এদিক ওদিক হতে পারে, কিন্তু কথাটা খুব সুন্দর। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বলা যায় যে অনেক হয়েছে, এবং আহ, অর্থনৈতিক উন্নয়ন সূচকে আহ, আহ, এক অবিশ্বাস্য বলা যায় যে অগ্রযাত্রা চলেছে। আহ, কিন্তু সেদিন আপনার সঙ্গে কথা হচ্ছিল যখন, তখন এরকম বলছিলেন হাতের 5 আঙ্গুলের কথা, যে একটা আঙ্গুল অনেক হৃষ্টপুষ্ট হয়ে গেলে এবং বাকি আঙ্গুলগুলো হৃষ্টপুষ্ট না হলে সেই বঙ্গবন্ধুর যে বজ্রমুষ্টি, সেটা সেটা তৈরি হবে কি করে? তো অর্থ প্রয়োজন রয়েছে। এই জায়গাটাতে একটুখানি যদি আলোচনা করেন যে এটা খুব ইতিবাচক যে অর্থনৈতিক সূচকে উন্নয়ন ঘটছে, কিন্তু মনোযোগের পুরোটাই সেখানে চলে যাচ্ছে কিনা, বা অন্য জায়গায় মনোযোগ ভাগাভাগি করার দরকার আছে কিনা। নিঃসন্দেহে এটাও আরেকটা চমৎকার প্রশ্ন। মাসকাওয়াত, আপনি সবসময় চমৎকার প্রশ্ন করেন এবং আমি দ্বিধায় পড়ে যাই যে কোন উত্তরটা দিব। আপনি যেহেতু আঙুল দিয়ে শুরু করলেন, আমি আঙুল দিয়েই শুরু করি, সেটা আমার এই আপনার লিডটুকু নিয়ে থাকাটাই আমার জন্য সমীচীন মনে করছি। আপনি যে বলেছেন যে 5 আঙ্গুল, হ্যাঁ, আমরা কথোপকথনে এটা এসেছিল যে একটা আঙুল যদি মোটা হয়ে যায়, অনেক সময় এটা একটা রোগের কারণে হতে পারে, তখন কি হয়, আর অন্য আঙুলগুলো যদি রুগ্ন থাকে, তাহলে তো সেই মুষ্টি, সেই বজ্র মুষ্টি, এমনকি আমাদের যে বজ্র মুষ্টি যেটা চোখে ভাসে, আমাদের জেনারেশন এবং সবার এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই ব্যাপারটা তো আসে না তাহলে। এবং আরেকটা ব্যাপার,
আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরুন আমার এই আঙ্গুলটা আমি খুব পরিপুষ্ট করলাম, আমি আমাদের অর্থনীতির কথা আপনি যেটা বললেন, এবং এই আঙ্গুলে কিন্তু আমার একটা আংটি রয়েছে, যদিও রূপার, ধরে নেন এটা হীরা বা সোনার একটা আংটি, এটা আমি পরে আছি। এইটা যখন ফুলে গেল, আমি কিন্তু এই আংটিটাও আর বের করতে পারবো না। কাজে আমার এই অর্থনীতির যে সুফল, সেটাও কিন্তু আমি পুরোপুরি আস্বাদ নিতে পারবো না। কাজে সবগুলোকে সমান পুষ্টি দিতে হবে এবং সবগুলোকেই সমানভাবে বাড়তে দিতে হবে, তাহলেই সেই মুষ্টিবদ্ধ হাতটা নিয়ে আমরা জোর গলায় কথা করতে পারবো। কিছু কিছু তথ্য এখানে আসে, যদিও তথ্যের আজকে খুব একটা কচকচানি নেই। আপনি আমাকে রেহাই দিয়েছেন, আপনি বলেছেন নাকি ভাই এত তথ্য বলতে হবে না, আপনি খালি গল্প করে যাবেন আমার সাথে। তো আমি সেটাই করছি, কিন্তু তবুও কিছুটা তথ্য না দিলেই হয়, না দিলেই নয়। যে 1972 সালে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভ ছিল, এটা নিয়ে কিন্তু আজকাল প্রায় পেপারে পত্রিকায় খবর আসে যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ এত বিলিয়ন ডলার। এবং আমরাও খুব আমরা নিজেদের প্রত্যেকেই বিলিয়নিয়ার মনে করি, দেশের বাইরে থাকলেও একজন বাংলাদেশি হিসাবে আমরা মনে করি ও আমিও বিলিয়নিয়ার। তাহলে আজকে 1972 সালে 3,78,000 পাউন্ড মাত্র আমাদের ফরেন রিজার্ভ ছিল। এখন যেটা আমরা দেখছি যে 2020 সালে 45 বিলিয়ন ডলারেরও বেশি বা এরকম আমাদের ফরেন রিজার্ভ রয়েছে। আমরা সবসময় জিডিপি নিয়ে কথা বলি, এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে যখন অর্থনৈতিক ধস নেমেছিল পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত দেশে, এমনকি এইসব দেশেও পাশ্চাত্যের, তখনও বাংলাদেশ মাথা উঁচু করে জিডিপি 6, জিডিপি 7, এরকম, মানে 5-এর নিচে তো নয়, এরকম কথাগুলো আমরা শুনছিলাম। তো এটা আমাদের ভীষণ ভীষণ আশান্বিত করেছে। কিন্তু একদিকে যেমন এই খবরগুলো আমরা শুনেছি, আমরা কৃষির কথা শুনেছি, কৃষির ব্যাপারগুলো, তারপর আমি যেটা বললাম যে গার্মেন্টস শিল্পে বৈপ্লবিক উন্নত হয়েছে, এগুলো শুনেছি। কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের মতো আমরা অনেকগুলো খবরও জানি, যেমন শিক্ষা ব্যবস্থার কথা এসেছে, স্বাস্থ্য ব্যবস্থার কথা এসেছে, যে এখনো যে জিনিসগুলো এখনো তৈরি হয়নি, সেই জিনিসগুলো বাংলাদেশের অবকাঠামো গড়তে যে জিনিসগুলো দরকার, সেই ব্যাপারগুলোর কথাই বারবার এসেছে। তো সেই জন্যে আমি মনে করি যে একটু 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 করে হলেও সবগুলোর ক্ষেত্রেই স্বাস্থ্য, শিক্ষা, একটা ব্যাপার আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো যে আমরা কিন্তু এখনো দ্বিধায় রয়েছি যে মাতৃভাষার শিক্ষা। আমরা শুধু ফেব্রুয়ারি মাস আসলেই এই এই 1 মাস ধরে কথাগুলো জোরে সোরে বলতে থাকি, কিন্তু মাতৃভাষার শিক্ষা আমাদের আসলেই 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 প্রয়োজন রয়েছে কিনা, এবং অবশ্যই প্রয়োজন রয়েছে। আমরা যদি বাংলাদেশের বিকাশ চাই সার্বিকভাবে, তাহলে অবশ্যই মাতৃভাষা শিক্ষার ব্যাপারে আমাদের আরো জোর দিতে হবে। অবশ্যই পৃথিবীতে চলার জন্য ইংরেজি ভাষার ব্যাপারটা তো থাকবেই, এবং সেই ব্যাপারে অবশ্যই অবশ্যই আমাদের জোর দিতে হবে। কিন্তু পাশাপাশি আমি মনে করি যে মাতৃভাষার মাধ্যমে দেশের জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার মনে হয় খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে। এটা হলো একটা, আমি শিক্ষার কথা আমি আনলাম। স্বাস্থ্যের কথা আমি আগে বলেছি যে আমাদের নীতি রয়েছে, কিন্তু নীতি প্রণয়ন করে সেই নীতি নিয়ে চলার যে সুনীতি, যে কার্যকরী ব্যাপারটা, সেই জিনিসটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমাদের নীতির ঔষধ নীতির সাফল্য একটা খালি উদাহরণ দেই, যে যখন ঔষধ নীতি হলো এবং তারপরে বর্তমানে যে ঔষধ নীতি কার্যকর রয়েছে, এটার কারণেই কিন্তু আমরা প্রচুর অপ্রয়োজনীয় ওষুধ, যেটা একসময় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো মার্কেটিং করে লাভ নিয়ে যেত বিদেশে, সেই জিনিসগুলো আমরা বন্ধ করতে পেরেছি। এটা একটা অসাধারণ একটা ব্যাপার। টিকার ক্ষেত্রে বাংলাদেশের একটা কোম্পানি, গ্লোব কোম্পানি, আমরা পত্রিকায় দেখেছি, তারা সাহস করে বলছে এবং তারা কাজও করছে যে তারা টিকা বানাবে। যেখানে মডার্না, ফাইজারের মতো কোম্পানিগুলো টিকা বানিয়ে বাজারে আনছে, সেখানে বাংলাদেশেরও একটা কোম্পানি মাথা উঁচু করে বলছে যে আমরাও টিকা বানাবো এবং আমরা নিয়ে আসবো, আমরা গবেষণা করব। তারা এই কথাগুলো বলতে পারছে এবং তাদের সেই অবকাঠামো নিশ্চয়ই রয়েছে, তার এটা ভাতাবাজি দিত না। তো এই যে ব্যাপারগুলো, বাংলাদেশের যে এই যে অর্জনগুলো,
সেই অর্জনগুলোই আমাদের শিক্ষা, স্বাস্থ্য, নারী শিক্ষা প্রচন্ড বাংলাদেশ এগিয়ে গিয়েছে। কিন্তু শিক্ষার যে মানটা, যেটার কথা আমি বললাম, উচ্চ শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং মাতৃভাষায় শিক্ষার উপর জোর দেওয়া, এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলোকে আরো আমি মনে করি যে হাতের প্রত্যেকটা আঙুলের মতো প্রত্যেকটা মানুষ, আমাদের মানসিকতার যে উৎকর্ষতা, সেই জিনিসগুলো আমার মনে হয় আরো আনা উচিত। আপনি এই প্রসঙ্গে জানেন নিশ্চয়ই আব্দুল আলিমের সেই যে বিখ্যাত গানটা, আবার আমি পদ্মা নদীর প্রসঙ্গেই ফিরে আসি, সেটা হলো যে সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই, বল আমারে তোর কিরে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই। আমি বলবো যে কুল কিনারা আছে, সেটা বাংলাদেশিরাই দেখিয়ে দিয়েছে যে পদ্মা নদীকে এখন যুগান্তকারী ঘটনা যে কানেক্ট করা যাচ্ছে, সেরকম আমি মনে করি বাংলাদেশের যে কোনো ক্ষেত্রেই যদি আমাদের এখন মনে হয় যে কুল কিনারা নাই নাই নাই, কিন্তু আসলে কিন্তু চেষ্টা করলে, উদ্যোগ থাকলে এবং সমন্বিত প্রয়াস থাকলে, দেশপ্রেমের মাধ্যমে এটা অবশ্যই 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 কুল কিনারা দেখা সম্ভব এবং বাংলাদেশের উন্নয়ন সম্ভব। সেদিন একটা খুব আপনার সঙ্গে কথা হচ্ছিল যখন খুব আগ্রহ উদ্দীপক প্রসঙ্গ এনেছিলেন যে আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা প্রতিতুলনা আনলেন যে বাংলাদেশে একজন মানুষ হাসপাতালে গেলে অন্তত কিছু চিকিৎসা পায়, মানে একটা একটা কল্যাণ রাষ্ট্রের প্রচেষ্টা অন্তত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে রয়েছে, অথচ যুক্তরাষ্ট্রে সেটা সম্ভব না। সেখানে আপনার একটা কার্ড থাকতে হবে, সেটা খুব জরুরি, ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স কার্ড থাকতে হবে। এখন আপনি যুক্তরাষ্ট্রের পাশে আর একটা দেশ দেখেছেন, কানাডা, যেখানে কল্যাণ রাষ্ট্রের একটা মনোভঙ্গি রয়েছে। বা আপনি ইউরোপের কিছু রাষ্ট্রের কথা জানেন যেখানে কল্যাণ রাষ্ট্র রয়েছে, যেখানে মানুষকে তার মৌলিক চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করা হয়। আর কিউবাকে না হয় আমরা, মানে কিউবার রাজনৈতিক আদর্শের কারণে তাকে ব্যতিক্রম ধরে নিতে পারি, তারপরেও কিউবার সাফল্যকেও তো নিশ্চয়ই। নিশ্চয়ই আলোচনায় আনতে হবে। তো সেই জায়গাটাতে অনেক সময় দেখা যায় যে পুঁজিবাদ যখন বিকশিত হয়, তখন যুক্তরাষ্ট্রকেই উন্নয়ন মডেল হিসেবে আহ, অনেক উন্নয়নশীল দেশই নিয়ে ফেলে, এবং সেরকম কিছু মনোভঙ্গি আহ, বাংলাদেশে লক্ষ্য করা যায় যে আহ, যে জায়গাটা আছে, অন্তত কল্যাণ রাষ্ট্রের প্রচেষ্টা আছে, ওই জায়গায় থেকেও কেন যেন খানিকটা অতিরিক্ত মুনাফা কেন্দ্রিক বিষয় আশয়ের দিকে যাওয়ার একটা চেষ্টা, এই জায়গাটাতে যদি আপনি একটুখানি আলোকপাত করেন। নিঃসন্দেহে এটা কিন্তু আমি খুব গর্বের সাথে বলি, আহ, মার্কিন যুক্তরাষ্ট্রে আমি জনস হপকিন্সে কাজ করি, তো স্কুল অফ মেডিসিনে, তো এখানে আমার কলিগদেরকে আমি খুব গর্বের সাথে বলি এবং অনেকে চোখ বড় বড় করে তাকায়। সেটা আমি বলি যে আমাদের দেশে রোগ যাই হোক না কেন, আপনি যদি একবার হাসপাতালে ঢুকতে পারেন, কিছুটা হলেও আপনি চিকিৎসা পাবেন। এটাই একটা পার্থক্য। এটা বিশ্বের সেরা দেশ হিসাবে নিজেদেরকে ঘোষণা দিচ্ছে। কিন্তু এখানেও কিন্তু মৃত ব্যক্তি আসলেও, আমি এটা কৌতুক করে বলি যে কিছু কিছু স্টেটে এটা ছাড় দেওয়া আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে কেউ আসলেও, একদম মরণাপন্ন আসলেও প্রথমেই জিজ্ঞেস করবে কার্ডটা কোথায়। কার্ড মানে হচ্ছে একটা প্লাস্টিকের কার্ড, এটা হলো হেলথ ইন্স্যুরেন্স কার্ড। এটা দেখাতে হবে। এটা দেখালে তারপরে ওরা আপনাকে চিকিৎসা দিবে। আর তা না হলে আপনি গোঙাতে থাকেন, কাতরাতে থাকেন, আপনি চিকিৎসা আপনার দেরি হবে বা হবে। এটা অধিকাংশ স্টেটের ক্ষেত্রে। আপনি যদি অর্থবান হন সেটা তাহলে একটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমার দেশে, বাংলাদেশে, আপনি সেই গ্রামেই যান, শহরের হাসপাতালে যান, সরকারের যে হাসপাতালে যান, চিকিৎসার মান যেমনই হোক আমি বলবো না, নিশ্চয়ই একটা আপাত মান রয়েছে, কিন্তু আপনি চিকিৎসা তো পাচ্ছেন। মানুষের সেই যে আশা এবং ভরসার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতে আমি বলবো আমরা অনেক এগিয়ে রয়েছি। কিন্তু এবার পরবর্তী প্রসঙ্গ হচ্ছে মান। মানটা হচ্ছে যে আমি একটু আগেই মেডিকেল শিক্ষার কথা বললাম, যে আমি দেখছি ব্যাঙের ছাতার মতো ইউনিভার্সিটিগুলো গজিয়ে রয়েছে, সেরকম হাসপাতালগুলোর ক্ষেত্রেও কিন্তু তথই বচ। আমরা দেখতে পাচ্ছি যে করোনার ক্ষেত্রে বেশ কিছু হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। বালতি টেস্টের মতো বিখ্যাত কোভিড
কোভিড-19 টেস্টগুলোর কথা আমরা শুনেছি, যে এই যে ভণ্ডামি যেটা হয়েছে সেগুলো। এবং কিছু কিছু হাসপাতাল হয়তো আছে খুবই উচ্চমানের, কিন্তু এগুলো মুষ্টিমেয় কয়েকজনের প্রবেশাধিকার রয়েছে, সবার নেই। সো এই যে আপনি কিউবার প্রসঙ্গ বললেন, যে কিউবাতে কিন্তু সবার জন্য এরকম হয়েছে, এটা একটা উদাহরণ আমি বলছি। কিন্তু বাংলাদেশের এই যে মানটা, সেই মানটা যদি আমরা অক্ষুণ্ণ রাখতে না পারি, তাহলে কি হয়? রোগের চিকিৎসা যাই হোক না কেন, আসল জিনিস কিন্তু ভরসা, আশা এবং ভরসা, এর কিন্তু কোনো বিকল্প নেই। অনেক রোগীর কাছে আমরা শুনেছি বাংলাদেশে খুব ভালো চিকিৎসক রয়েছেন, তাদের চিকিৎসাও খুব ভালো, কিন্তু অনেকের কাছে শুনেছি যে না, দেশের বাইরে যেতেই হবে, তারা জমি বিক্রি করে যেভাবেই হোক মনে করেন যে পাটা রাখতে পারলেই হলো, দেশের বাইরে পাটা রাখতে পারলেই বোধহয় তার সুচিকিৎসা হবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে, অনাস্থা থেকে আস্থার জগতে ফিরিয়ে আনা, এটা একটা বিশাল দক্ষ যজ্ঞ হবে, কিন্তু এই জিনিসটা বাংলাদেশে করতে হবে। আমরা এখন দেখি যারা সক্ষম, তাদের হাঁচি কাশি হলেও তারা হাঁচির এক্স রে করার জন্য ব্যাংককে চলে যান, সিঙ্গাপুরে চলে যান, হাঁচির এক্স রে। তো আহ, তার মানে তারা কি পরিমাণ এই এই দেশের নীতি নির্ধারণ তারাই করছেন। কিন্তু আমার কথা হলো, তাহলে আপনি এমন নীতি করেন না কেন যাতে ভবিষ্যতে সেই সুফলটা আপনি না পেলেও আপনার সন্তানরা, আক্ষরিক অর্থে না হলেও সন্তানরা, দেশ মাতৃকার সন্তানরা সবাই পাবে। এই প্রসঙ্গে আরেকটা ঘটনা, সেটা পুরোপুরি হয়তো যায় না, তবুও বলে ফেলি, আপনি যখন আমাকে সবকিছু বলতে সুযোগ দিয়েছেন। তো বৃদ্ধ নিবাসে ছেলে মাকে পাঠিয়ে দিয়েছে বাবা মারা যাওয়ার পর। তো মা মৃত্যুশয্যায়, মা মৃত্যুশয্যায়, তো বৃদ্ধ নিবাস থেকে, ওল্ড-হোম থেকে দ্রুত খবর দেওয়া হলো এবং ছেলে দৌড়িয়ে আসলো। তো তখন দৌড়িয়ে এসে বলে যে, মা তোমার কোনো ইচ্ছা আছে? এরকম মন খুব খারাপ, কাঁদছে, বলছে হ্যাঁ, আমাকে একটা ফ্যান লাগায় দাও। তো বললো যে তুমি এতদিন বলো নাই কেন? তুমি তো চলে যাচ্ছ আমাদেরকে ছেড়ে, এখন আর তা আমারও খারাপ লাগবে, কষ্টের মধ্যে তুমি এখন ফ্যান চাচ্ছ। তো তখন বলল যে আমি চালিয়ে গিয়েছি, আমি সহ্য করে গিয়েছি, I have managed the heat, but when your children will send you here, I want you to live comfortably. তোমার ছেলেরা যখন তোমাকে এরকম পাঠিয়ে দিবে, আমি চাই তুমি যেন ভালো থাকো। তো সেই কথাটাই আমাদের বারবার, যে আমরা যাই করি না কেন, আমাদের সবসময় কিন্তু 100 বছর, 150 বছর সামনে চিন্তা করে করতে হবে, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাই না? তো এটাই আমরা সবসময় চিন্তা করি, যে এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে। এই সন্তানের প্রসঙ্গ যখন এসেই গেল, শিশুদের প্রসঙ্গটা, একটা বিষয় নিয়ে একটুখানি আলাপ করা দরকার। যে আপনি তো জানেন যে এখন খেলার মাঠের অনেক অভাব। আহ, সব জায়গায় বহুতল বিশিষ্ট ভবন উঠে যাচ্ছে। সেইখানে যে বন্দি শিশুরা, তারা তাদের জীবন খুঁজে নিয়েছে ভিডিও গেমস এর মধ্যে। আহ, আহ, এটা তো আসলে মানসিক বিকাশের জন্য খুব ক্ষতিকর। কিন্তু অনেকেই মনে করেন যে ভিডিও গেমস দিয়ে বাচ্চাকে ব্যস্ত রাখলে অসুবিধা কি, মানে এটা খুব ইন বা ফ্যাশনেবল। এই 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 জায়গাটাতে যদি একটুখানি কথা বলেন আপনি। ডাক্তার যেহেতু, আপনার কথা মানুষ শুনবে, আমাদের কথাকে হয়তো ভাববে যেটা আবেগের কথা। না, 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 আপনাদের কথা ভাববে না, আপনারা অত্যন্ত সুন্দর করে কথা বলেন আমাদের চেয়েও, তো আপনাদের কথাও শুনবে। কিন্তু আহ, এটা তো একটা মারাত্মক ক্ষতিকর প্রবণতা। ভিডিও গেম দিয়ে আমি বসিয়ে দিলাম, তার মানে আমি আমার আহ, দায়িত্ব থেকে, দায়িত্ব, দায়িত্বটা সেই শিশুর ঘাড়ে চাপিয়ে দিলাম, যে দায়িত্বের মধ্যে ছিল শিশুর সাথে আমার যে যোগাযোগ। আপনি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। আপনার মনে, আপনিও যদি বড় হয়ে থাকেন, বা আমার দর্শকদের মধ্যে যারা, আমরা কিন্তু আগে একসাথে সবাই অন্তত একটা বেলা আহার করতাম, রাতের খাবার হলো বা একসাথে কিন্তু আমরা আহার করতাম এবং সবাই গল্প করতাম, এবং এই জিনিসগুলো আমরা করতাম। তো এখন সেই জিনিসটা নাই। এখন সবাই ব্যস্ত, বাবা ব্যস্ত, মা ব্যস্ত, এবং আমি এও জানি যে 2 কদম হাঁটা দূরত্বে পাশের রুমে সন্তান বসে রয়েছে, বাবা বা মা, আমি কাউকে আঙুল নির্দেশনা করছি না, আমিও হয়তো এরকম করেছি বা করছি। তো সেটা বাবা মা টেক্সট করে মেয়েকে বলছে যে এটা করো, ওটা করো, সামনাসামনি যে ইন্টারাকশন, সেই জিনিসটা
এখন অনুপস্থিত। এবং ভিডিও গেম দিয়ে যে বসিয়ে দেওয়া, এটা হচ্ছে কি, ভিডিও গেমে কি হয় যে আমি চিকিৎসকের পোশাক পরি, চিকিৎসকের পোশাক পরে 1 মিনিট জ্ঞান দান করি। আমি দেখছি যে সময় কমে আসছে, 5 মিনিট হয়তো আর বাকি। চিকিৎসকের পোশাক পরে আমি বলি যে কি হয় যখন আমরা ভিডিও গেমে ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা দেখি যে উত্তেজনাপূর্ণ সব। ছেলেরা এগুলোই পছন্দ করে, ছেলে মেয়েরা, যে ছোট যারা শিশু তারা একদম এই ঢিসুম ঢিসুম, এই ঢিসুম, এই জায়গায় এখানে গুলি করে এখানে মেরে ফেলা হলো, একে হত্যা করা হলো। এটাতে আমাদের মনোজগতে এই যে জিঘাংসা, হত্যা এবং এর মাধ্যমে যে পরাজয়, আপনি আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের মনোজগতের এই যে পরিবর্তন। তো এই যে আমাদের যে মনোজগতে যে যেভাবেই হোক করায়ত্ত করা, এই যে জিনিসটা, এটার অসুস্থ যেভাবেই হোক করায়ত্ত করা, এটা হয়তো একটা সুস্থ বহিঃপ্রকাশ রয়েছে, অসুস্থ বহিঃপ্রকাশটা আমরা দেখি যে এর মধ্যে চলে আসে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে স্থূলকায় কিংবা বিভিন্ন কোমরবিড ডিজিজেস আমরা দেখছি যে অন্যান্য আনুষঙ্গিক রোগ ছোটবেলা থেকে এগুলো ডেভেলপ করছে, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তারপর আরেকটু পরবর্তীতে হাইপার টেনশন হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার, এইসব রোগগুলো, ফ্যাট রিলেটেড যত ডিজিজ এগুলো হয়ে যাচ্ছে। এবং বসে 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 সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে চোখের উপরে একটা বিশাল প্রেশার পড়ছে। তো এই যে জিনিসগুলো নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠছে। কি করার আছে তাহলে? আমাদের তো চারিদিকে আমরা অট্টালিকার সারি দেখছি, ইট কাঠ পাথরের বাগান দেখছি আমরা। আমাদের কি তাহলে কি করা উচিত? সেটাই হলো কথা। তো তখন আমি জানি না, আমি দেখতে পাচ্ছি যে আমার স্ক্রিন থেকে সরে গেছে। আমরা দেখতে পাচ্ছি আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার স্ক্রিন থেকে সরে যাওয়াতে আমি আসছি। কেউ হয়তো চাচ্ছে না যে আমি নিয়ে কথা বলি, এগুলো নিয়ে কথা বলি। তো আমরা বলছিলাম ভিডিও গেম প্রসঙ্গে, যে ভিডিও গেমের যে ব্যাপারটা যেটা রয়েছে তাতে হচ্ছে কি মানসিক স্থবিরতা তৈরি হচ্ছে, যে একটা আবদ্ধ জলে বসিয়ে রাখা, আমাদের যে ক্রিয়েটিভ ফ্যাকাল্টি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আসলেই ক্ষতিকর। এবং আবারও চিকিৎসকের পোশাক পরে বলি, হরমোনগুলো নিঃসৃত হয় যখন আমরা এরকম ক্ষতিকর উত্তেজনামূলক গেমগুলো খেলতে থাকি। কর্টিসল লেভেল হয়তো বেড়ে যায়, বা অ্যাডাল্টদের কিংবা আজকাল অ্যাডাল্টরাও খেলে দেখি। তারপর শিশুদের মধ্যেও বিভিন্ন রকম হরমোনাল যে এই লেভেলগুলো নিঃসৃত হতে থাকে শরীরের মধ্যে, এবং এগুলো তাদের মধ্যে একটা স্থায়ী পরিবর্তনের সূচনা করে দেয়। তো ভিডিও গেম অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর। আমি ঠিক ভিডিও গেমের সাথে সম্পর্কিত না, কিন্তু ওভারঅল বাংলাদেশের জন্য একটা ছোট্ট একটা কৌতুক বলি, আর অল্প সময় আছে, সেটা বলে আমি হয়তো আমার এদিকে শেষ হবে। সেটা হচ্ছে যে এই কৌতুকটা আমি শুনেছিলাম শ্রদ্ধেয় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের একটা ভিডিওতে। সেটাকে আমি আমার মতো করে পরিবেশন করছি। আমি বাংলাদেশের প্রসঙ্গে আবারও বলি যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরাই সেরা, আমরাই পারবো। এই যে ছোট্ট সহজ দুটা কথা, এই কথাটা যেন আমাদের মধ্যে সবসময় মনোজগতে কাজ করে। আমাদের পরমুখাপেক্ষী হিসাবে থাকবো না, এবং কেউ আমাদের প্রক্সি হিসাবে কাজ করবে সেটাও আমরা হতে দিব না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেটা জোকসটা কিরকম, যে একজন সিনেমা হলে দুজন বন্ধু গেছে সিনেমা দেখতে। তো তাদের সামনে একটা টেকো লোক, আমার দিকে তাকাবেন না মাসকাওয়াত আপনি, তো একজন টেকো লোক বসে রয়েছেন। তো এক বন্ধু আরেক বন্ধুর সাথে বাজি ধরেছে যে আচ্ছা, যদি ওই মাথায় বাড়ি দিতে পারিস তাহলে তোকে আমি 10,000 টাকা দিব। তো তখন আরেক বন্ধু বুদ্ধি বের করলো এবং সে মাথায় বাড়ি দিয়ে বলল, আরে নাকিবুদ্দিন, তোকে, তুই সামনে বসে আছিস, এতক্ষণ থেকে অন্ধকারে সিনেমা দেখতেছিস, আমি তো খেয়ালই করি নাই। তখন ও ঘুরে তাকিয়ে বললো, কে বলছে আমি নাকিবুদ্দিন? আমি তো অন্য। আপনি বললো, ও সরি সরি ভাই, মাপ চাই মাপ চাই। কিন্তু ওই বন্ধু 10,000 টাকা দিয়ে দিল। তারপরে সিনেমা আবার চলছে। আবার কিছুক্ষণ পরে বলে যে আবার যদি ওর মাথায় আরেকবার একটা চাটি দিতে পারিস তাহলে আবার তোকে আমি এবার 50,000 টাকা দিব। ও তখন আবার একটা বুদ্ধি বাইর করলো, বের করে কিছুক্ষণ পর আবার সজোরে মাথার মধ্যে মেরে বলল যে নাকিবুদ্দিন, তুমি ফাজলামি করার জায়গা পাও না, মস্করা করতেছো, তুমি তো ঠিকই, আমি তো এদিক থেকে তোমার হাসিটা দেখতে পাচ্ছি। আবার সে চোখ গরম করে, আপনি কি শুরু করছেন ভাই, আপনি বারবার জোরে জোরে আমার মাথায় বাড়ি দিচ্ছেন। তো তখন সে 50,000 টাকা দিয়ে দিল। তো যাই হোক, তারপরে সিনেমা শেষ, সিঁড়ি দিয়ে তারা বের হয়ে যাচ্ছে, হঠাৎ সামনে দেখে আবার সেই টেকো লোকটা। তো তখন পিছনের দুই বন্ধু আবার একজন আরেকজন বাজি ধরলো যে আবার যদি মারতে পারিস এবার 1,00,000 টাকা দিব।
সে তখন সামনে গিয়ে সজোরে আবার চাটি দিল। এইবার সে যে কথাটা বললো সেটা হলো যে, আরে নাকিবউদ্দিন, তুমি দেখি এখানে ঘোরাঘুরি করতেছো, আর ভিতরে আমি দুইজনকে তুমি মনে কইরা দুইটা চাটি মেরে আসলাম। তো ওই লোকটা আবার খেপে গিয়ে তখন আবার সরি সরি, কিন্তু 1 লক্ষ টাকা সে বাজিতে জিতে গেল। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদেরকে কেউ যেন আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কাউকে যেন আমরা আমাদের ক্ষতি করতে না দিতে পারি। কেউ যেন বারবার আমাদের পিন্ডি চটকিয়ে মাথা চটকিয়ে তাদের সুযোগগুলো হাসিল করে দিতে না পারি। স্বাধীনতার 50 বছরে এটা আমাদের সর্বতোভাবে মনে রাখতে হবে। এবং সবশেষে আমি আবারও আপনাকে স্মরণ করিয়ে দিব যে প্রবাসী দিবস চালু করুন। প্রবাসে যারা বাংলাদেশের জন্য আন্তরিকভাবে কিছু করতে চায় তাদেরকে কাছে টেনে নিন। আমরা সেই মায়েরই সন্তান এবং আমরা মায়ের আঁচল ছাড়তে নারাজ। আমাদেরকে ব্যবহার করুন। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নাকিবউদ্দিন। আপনার সঙ্গে গল্প করার সুযোগ সবসময় আনন্দপ্রদ। আমার ধারণা আমাদের দর্শকদেরও সেই আনন্দ খানিকটা পৌঁছে দেয়া গেছে। আহ, আজকে আমরা এখানেই শেষ করছি। আপনি যদি একটি দুটি বাক্যে বিদায় নেন, কারণ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এই সাউথ এশিয়ার দর্শকদের অভিবাদন জানাচ্ছি। বাংলাদেশের 50 বছরের অর্জন, যেটা আমি এই আমার সামনেই, আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা মহামারীতে গৃহবন্দী গৃহকাল অতিবাহিত করছি, কিন্তু তারপরেও আমাদের প্রাণের বন্ধন থেমে নেই। স্বাধীনতা শৃঙ্খলিত নয়, স্বাধীনতা অবাধ। বাংলাদেশের 50 বছরে এই অবাধ স্বাধীনতা বিশ্বময় ছড়িয়ে পড়ুক। বাঙালি বাংলাদেশি সারা পৃথিবীতে মাথা উঁচু করে নিজের পরিচয় চিনিয়ে দিক যে আমরা সেই জাতি যারা মায়ের ভাষা, সেই যে জিহ্বার, লোকমানের কথাটা বলেছিলাম, জিহ্বার ভাষাকে, মায়ের ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রাণ দিয়েছিলাম আমাদের পূর্ব প্রজন্ম। প্রয়োজন হলে আমরা আবারও সেইভাবে নিজের দেশকে রক্ষা করতে, নিজের মাতৃভাষাকে রক্ষা করতে, সকল কুচক্রির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এগিয়ে থাকব। সেই প্রত্যয়, সেই বিশ্বাস, সেই অনুরণন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমরা এই ধারাবাহিক নিয়ে আবারও ফিরে আসবো, সেখানে অন্য কোনো আলোচক নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন।